মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জন্যই এই চুক্তি বাস্তবায়িত হয়নি। আজকে প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেস আসুক বা বিজেপি সরকার আসুক বা বামেরা আসুক, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দূরত্বটা কি কমে যাবে? বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করে সে দেশে পাঠিয়ে দেওয়ার একাধিক নজির রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে এই মতুয়া সম্প্রদায়ের ভবিষ্যৎ কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা মনে করতে হবে। তারেক রহমানকে ভাই বলেছে। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, আর মাত্র দুদিন তারপরেই দ্বিতীয় দফার নির্বাচন, তারপরে 4 মে ফল প্রকাশ। পশ্চিমবঙ্গের এই হাই ভোল্টেজ নির্বাচন, হাই ভোল্টেজ বিধানসভা ভোট নির্বাচন পালাবদল হবে না প্রত্যাবর্তন হবে, নতুন কোন দল রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবে না যে দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তারাই থাকবে, এমন হাজারো জল্পনা, হাজারো পরিকল্পনা, বিশ্লেষণ, যুক্তি, তর্ক তো রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে গোটা দেশের নজর এখন পশ্চিমবঙ্গের দিকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের একাধিক সাংবাদিক পশ্চিমবঙ্গে রয়েছেন, পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা তুলে ধরছেন। কিন্তু এখানেই শেষ নয়, এই পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে নজর রয়েছে বিদেশেরও। বিভিন্ন প্রতিবেশী দেশ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবেও পশ্চিমবঙ্গের নির্বাচনের উপর নির্ভরশীল। যদি সব থেকে বেশি নির্ভরশীল কোনো দেশ হয় তাহলে সেটা আমাদের অত্যন্ত প্রতিবেশী ঘনিষ্ঠ বাংলাদেশ। যদি তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে একরকম। যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তা বিজেপি হতে পারে, তা কংগ্রেস হতে পারে, তা সিপিএম হতে পারে। যদিও সময়ের প্রেক্ষিতে, কালের নিয়মে, পরিস্থিতির বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য বিরোধীদের থেকে বিজেপি। মূলত লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে। এক দলের লড়াই ক্ষমতা ধরে রাখা প্রত্যাবর্তনের, আরেক দলের লড়াই পরিবর্তনের, পরিবর্তন করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা। যে দলই ক্ষমতায় আসুক, তা প্রত্যাবর্তন হোক বা পরিবর্তন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিচারে সেটাই গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার প্রথম পাতায় উঠে আসছে, প্রথম শিরোনামে উঠে আসছে পশ্চিমবঙ্গের নির্বাচন। কারা ভোট প্রচার করছেন, কারা কি বলছেন, কারা কখন কি বার্তা দিচ্ছেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। তার কারণ, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ শুধু ঘনিষ্ঠভাবে সীমান্ত সুরক্ষা বা সীমান্তবর্তী দেশই নয়, পশ্চিমবঙ্গের ওপর, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের ওপর বাংলাদেশের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মানুষ আসেন পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসার জন্য, ব্যবসার জন্য। কলকাতার অনেক একাধিক হাসপাতাল, নার্সিংহোমে চলে চিকিৎসা। কলকাতার বিভিন্ন জায়গায় ব্যবসা সংক্রান্ত একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বাংলাদেশের বহু মানুষ। কলকাতা থেকেও প্রচুর মানুষ যান বাংলাদেশে ব্যবসা করতে। শিক্ষার জন্য কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে পড়েন বাংলাদেশ থেকে আসা বহু ছাত্রছাত্রী। শিক্ষা, অর্থনীতি, ব্যবসা, একাধিক ইস্যুতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, যদি অন্যভাবে বলি, দুই বাংলার এক ঘনিষ্ঠ নিবিড় যোগাযোগ। আর অবশ্যই দুই বাংলার মানুষের যোগাযোগ, মানুষে মানুষে কথা বলার ভাষা। আশ্চর্যজনক ভাবে হলো এটাই সত্যি, দুই বাংলার কথা বলার ভাষাও কিন্তু এক। আমরা দুই বাংলায় বাংলা ভাষায় কথা বলি। এই যে আত্মিক যোগাযোগ, ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নির্বাচন, পশ্চিমবঙ্গের ভোট বাংলাদেশের প্রতিটি মানুষের নজরে। যেভাবে আজ থেকে কয়েক মাস আগে বাংলাদেশের ভোট ছিল কলকাতার, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের নজর। এই পশ্চিমবঙ্গের পালাবদল যদি হয় বা প্রত্যাবর্তন যদি হয়, যাই ঘটুক না কেন, ফল যাই হোক না কেন, বাংলাদেশের কিভাবে তার উপর প্রভাব বিস্তার করবে, বাংলাদেশের মানুষ কি প্রত্যাশা করছেন, এই সামগ্রিক বিষয় নিয়েই পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সময় অত্যন্ত প্রাসঙ্গিক প্রসঙ্গ হিসেবেই আমাদের আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গের এই ভোট বাংলাদেশের মানুষের কাছে কিভাবে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রয়েছেন অন্যান্য দিনের মতো আজকেও প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়টা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রাসঙ্গিক, পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গের নির্বাচন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য নয়, পশ্চিমবঙ্গের এই নির্বাচন যে সরকার ক্ষমতায় আসবে, তা সে তৃণমূল হোক, তা সে কংগ্রেস হোক, তা সে সিপিএম হোক, তা সে বিজেপি হোক, যে দলই আসুক না কেন, তার একটা প্রভাব শুধু এ রাজ্যে নয়, ও দেশের মানুষের উপরও পড়তে বাধ্য। যদি তৃণমূল আসে, ধরে নিচ্ছি প্রত্যাবর্তন তৃণমূলের, যে তর্কের খাতিরে যদি প্রত্যাবর্তন হয়, তৃণমূল ক্ষমতায় আসে, অন্যতম প্রধান ইস্যুটি থাকবে তিস্তা। গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে বলা ভালো,
এই তিস্তা পানি চুক্তি নিয়ে একাধিকভাবে জল্পনা বিতর্ক হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জন্যই এই চুক্তি বাস্তবায়িত হয়নি বা বাস্তবায়িত হওয়ার আগে আটকে গিয়েছে। আমরা এটাও জানি, যখন সংসদে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত এক সাংসদ, তিনি রেলমন্ত্রী হয়েছিলেন, দীনেশ ত্রিবেদী, তিনি ছিলেন তৃণমূলের সদস্য হিসেবে তিনি রেলমন্ত্রী হন। তখন তার সঙ্গে সংসদে থাকার সময় তৎকালীন কংগ্রেস নেতা প্রণব বাবুর দীর্ঘ বাদানুবাদ হয়েছিল সংসদের মধ্যেই এই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আপত্তির কথা সংসদে তখন বলেছিলেন, একজন সাংসদ হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে প্রণব বাবু, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রণব বাবুর আপত্তি ছিল, প্রকাশ্যে বাকবিতণ্ডা হয়েছিল। এই দীনেশ ত্রিবেদী আজকে বিজেপির সদস্য, বিজেপির নেতা, আর তিনি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে বাংলাদেশে ভারতে নিযুক্ত হাই কমিশনার হতে যাচ্ছে। এক ঐতিহাসিক বা তাৎপর্যপূর্ণ পালাবদল, তাৎপর্যপূর্ণ ক্ষমতা বদল বলা যায়। যদি বিজেপি তর্কের খাতিরে ধরেনি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, তাহলে এই দীনেশ ত্রিবেদীর নিযুক্তি, দীনেশ ত্রিবেদীর হস্তক্ষেপ বোধহয় দুই দেশের সম্পর্ক, দুই বাংলার সম্পর্কের ক্ষেত্রে আবার গুরুত্বপূর্ণ হবে। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হবে তিস্তা জলবন্টন, যেটা বারবার বাংলাদেশের বহু মানুষের, প্রতিটি মানুষের দাবি। যদি আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করি, হয়তো অনেক ভারতবাসী, অধিকাংশ ভারতবাসী বলবেন তিস্তার চুক্তি, তিস্তার জল পাওয়ার অধিকার বাংলাদেশের প্রতিটি মানুষের আছে, এটা তাদের ন্যায্য দাবি। আবার তৃণমূল কংগ্রেস যে আপত্তি জানিয়েছে, সেটাও তাদের দিক থেকে ন্যায্য আপত্তি। এই সামগ্রিক প্রেক্ষাপট যদি প্রথম একটা সরল সমীকরণ দিয়ে আলোচনা করতে আমরা শুরু করি, তাহলে কিভাবে বলছে এই পশ্চিমবঙ্গের নির্বাচন কিভাবে বাংলাদেশের মানুষের উপর, তাদের বিশ্বাস, তাদের এই চিন্তা ভাবনার উপর পশ্চিমবঙ্গের নির্বাচন কিভাবে প্রভাব বিস্তার করছে বা তাদের কাছে কিভাবে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কি বলবেন? দেখো, এ বিষয়ে যদি প্রথমেই বলি, সেটা হচ্ছে যে 1947, 1971 দেশভাগের পরে পশ্চিমবঙ্গের অবস্থান এবং বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের প্রতি বা ভারতের প্রতি যে প্রত্যাশা আগেও ছিল, আজও যা আছে, আগামীতেও থাকবে। তিস্তা ইস্যু গত সপ্তাহে বা গত বছর এই ইস্যু তো উঠে আসেনি, এটা কয়েক দশকের ইস্যু, কয়েক দশক। তৃণমূল সরকার এ রাজ্যে ক্ষমতা এসছে মাত্র 15টা বছর। তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের পরিচালনা করেন, তারা প্রত্যাবর্তন হবে না বিজেপি ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় আসুক না কেন, পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী 2026-এর 4 মে সরকারের ফলাফল ঘোষণা হওয়ার পর, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর যিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন হবেন, তারও সেই বক্তব্য একই থাকবে যে তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে যুক্তিযুক্ত বক্তব্য, আমার ধারণা সেই বক্তব্যটাই কিন্তু জাস্ট কপি পেস্ট হয়ে যাবে যিনি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হয়ে আসবেন। তার কারণ কি? বিষয়টা হচ্ছে তিস্তা চুক্তি ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার করবে, পশ্চিমবঙ্গ তো বাইরের নয়। পশ্চিমবঙ্গে যিনিই মুখ্যমন্ত্রী থাকুক, 34 বছরের বাম সরকার ছিল, 15 বছরের তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা বাংলাদেশ নদী কমিশন যখন ফরাক্কা এসেছিল, আমি সেখানে সশরীরে উপস্থিত ছিলাম। সেখানকার সাধারণ মানুষের যে বক্তব্য, সেখানকার স্থানীয় বিধায়কের যে বক্তব্য, যে গঙ্গা চুক্তি বা তিস্তা চুক্তি, তাদের বক্তব্য, সেইখানকার গ্রামীণ মানুষদের বক্তব্য, যারা চাষাবাদ করে, সাধারণ মানুষ, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, তাদের সবার বক্তব্য যে এইখানের এই জল যদি বাংলাদেশে না যায়, আমরা বন্যায় ভাসব, বাংলাদেশে যেতেই হবে, এটা প্রকৃতিগত নিয়ম। তাদের দাবিটা তারা 100 বার তারা মান্যতা দিচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে নদী সংস্কার করা। এই কাজটা কে করবে? এটা একটা সমন্বয়ের অভাব। এখনো দায়িত্ব নিয়ে বলছি, এটা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমন্বয়ের অভাব। আজকে যদি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হয়, সেও তো তার নর্থ বেঙ্গলের সেই সব মানুষকে উপেক্ষা করে কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক করতে গিয়ে সে তো তার রাজ্যের, উত্তরবঙ্গের মানুষদেরকে তো পথে বসাবে না, তাদের ভোট নিয়ে তো সে মুখ্যমন্ত্রী হচ্ছে। বাস্তবচিত যে জায়গাটা, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, বিগত দিনে ছিল, বর্তমানে যা আছে, আগামীতেও থাকবে। যে আত্মীয়তার বন্ধন, যে ভাষাগত বন্ধন, যে সংস্কৃতিগত বন্ধন, এটা তো নয় যে আজকে প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেস আসুক বা বিজেপি সরকার আসুক বা বামেরা আসুক, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দূরত্বটা কি কমে যাবে, সড়ক পথে কমে যাবে না বেড়ে যাবে? তা তো নয়। গোটা ভারতবর্ষের মানচিত্রে সড়ক পথে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, মেডিকেল ভিসা দিয়ে লোকে সড়ক পথে আসছে, সেটা তো পশ্চিমবঙ্গটাই করিডোর। তা পশ্চিমবঙ্গের করিডোরটা বাংলাদেশের মানুষের কাছে অনেকটা হৃৎপিণ্ডের মতন কাজ করবে।
আবার পশ্চিমবঙ্গের মানুষ ও বাংলাদেশের মানুষের কাছে একটা হৃৎপিণ্ডের মতন কাজ করে। কেন করে? ভাষাগত, সংস্কৃতিগত, আপ্যায়নগত, খাদ্যাভ্যাস। অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষরা তাকিয়ে থাকবে। তারা যেখানে প্রতিদিন আসছেন, যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেখানে একটা রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, নির্বাচন হচ্ছে। এবং শুধু তাই নয়, এবারের নির্বাচনটা যদি তুমি দেখো, 1947 সালের পর 2026-এর 29 এপ্রিল পশ্চিমবঙ্গে যে ভোটটা হলো, 92.7% ভোট পড়েছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে 93.3%। এবারে যারা 3,60,00,000 ভোটার 16টা জেলায় ভোট দিল, প্রায় 44,000-এর বেশি বুথ, যারা 3,60,00,000 লোকার ভোট দিয়েছে, তারা কিন্তু সরকারে কে আসীন হবে তার জন্য ভোটটা দেয়নি। এটা আমার অভিমত। তার কারণ কি? তুমি নিশ্চয়ই জানো যে আমাদের রাজ্যে ভোটার তালিকা নিরীক্ষণ সংশোধনের ক্ষেত্রে যে বিতর্ক, যে বাকবিতণ্ডা রাজনৈতিকভাবে নির্বাচন কমিশন একেবারে শেষ অবধি পর্যন্ত এখনো যার মীমাংসা হয়নি, এখনো যেটা সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনালে যে কার্যপ্রণালী চলছে, সেই জায়গা থেকে মানুষের মনে হয়েছে যে ভোটটা দেব। এবারে তুমি জানো যে এবারে প্রত্যেকদিন আমরা বছর যে ভোট দেখে এসেছি, নির্বাচন কমিশন একটা স্লিপ দেয়, সেই স্লিপটা নিয়ে গেল, পলিটিক্যাল লোকেরা যে স্লিপ দিয়ে গেল, সেই স্লিপটাই সে ভোট দিতে যেতে পারে। কিন্তু এবারে নির্বাচন কমিশন, এবারে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, তাতে যে স্ক্যান করা যে ভোটার স্লিপ দিচ্ছে, এটা মানুষ রক্ষা কবচ করে রাখ যে আমি পশ্চিমবঙ্গে একজন নাগরিক, আমি ভোটাধিকার দিয়েছি, আমি সার্টিফাইড নাগরিক। পশ্চিমবঙ্গে 15 বছরে চাকরি চুরি গেছে, দুর্নীতি হয়েছে। চাকরি চুরি কার গেছে? আমার বাড়ি থেকে আমার জিনিস চুরি হয়েছে। আরে বাড়িটা যে আমার, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার বাড়ি কেন তোমার বাড়ি? কে তোমায় অধিকার দিল? আমি এখানে ভোট দিয়েছি। পরিযায়ী শ্রমিকরা, তুমি জানো যে এসআইআর এর নামে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি যে অনুপ্রবেশকারীদের নামে অনুপ্রবেশ নিয়ে যে একটা বিজেপি সরকারের যারা রাজনীতিতে রয়েছে, বিজেপির যে রাজনৈতিক দল, আমি নিরপেক্ষভাবে বলবো, তারা বারবার বলেছে অনুপ্রবেশ রোহিঙ্গা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বলেছে বাঙালি অস্মিতা, বাংলা ভাষা কথায় কথা বললেই বাংলাদেশি। পরিযায়ী শ্রমিকরা ঝাঁকে ঝাঁকে কলকাতা এসেছেন, রাজ্যে এসেছেন ভোটটা দিতে। কেন দিতে? ওই ভোটের স্লিপটা ভোটটা দেওয়ার পরেও তাদের কাছে রক্ষা কবচের মতন থাকবে। কেন 2002-এর পর 2026-এ এসআইআর এর 29 এপ্রিল ভোট হওয়ার আগে পর্যন্ত যে নামের লিস্ট বেরিয়েছে, যাদের নামে ভোটার স্লিপ নির্বাচন কমিশন থেকে ইস্যু হয়েছে, সেই কাগজটা তাদের কাছে একটা রক্ষা কবচ। সেই জায়গা থেকে কিন্তু এত শতাংশ ভোট পড়েছে। এবারের পশ্চিমবঙ্গের ভোট কারা ক্ষমতায় আসবে সেটা দেখার চাইতো ভোট কারা দিল, কারা ক্ষমতায় আসবে, কারা পালাবদল হবে, এটা শুধু বাংলাদেশ কেন, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। আমি যেখানে থাকি, অবস্থান করি, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার উত্তর শহরতলির পানিহাটি। তুমি জানো যে এই 2024-এর 9ই আগস্ট একটি ঘটনা ঘটেছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। একটি নির্যাতিতা চিকিৎসক তরুণী, তার মা, গোটা বিশ্ব 2024-এর 14ই আগস্ট সারা দেশ রাস্তায় নেমেছিল, পলিটিক্যালাইজ হয়েছে, কেউ ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিচার হয়েছে, বিচারের একটা রায় বেরিয়েছে, সেই রায় নিয়ে অনেক বিতর্ক আছে। সেই অভয়ের মাকে এই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু প্রার্থী করেছে রত্না দেবনাথ। তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে এখানকার বিধায়কের ছেলে, এবং বামেদের দাঁড়িয়েছে কলতান দাশগুপ্ত। এই যে বিতর্ক পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে, এই যে হানাহানি, এটা সবাই দেখছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ আমাদের নির্বাচন নিয়ে তারা যদি উৎসাহ দেখান, প্রত্যাশা আশা করেন, তাদের একটা প্রত্যাশা অবশ্যই থাকবে পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক তারা যেন বাংলা ভাষায় কথা বলে। এমন তো নয় প্রত্যাবর্তনের জায়গায় যদি অন্য সরকার আসে পশ্চিমবঙ্গের সব মানুষ কি হিন্দিভাষী হয়ে যাবে, এটা তো নয়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বাংলাদেশের মানুষের যে আবেগ, যে আস্থা, যে সহজ সরল ভাবে কলকাতা রাস্তায় ঘুরে বেড়ানো, এখান থেকে করিডর দিয়ে তারা দক্ষিণ ভারত চিকিৎসা করাতে যান, সেই প্রত্যাশাটা তারা আশা করেন। এবং তারা সেটাই আশা করবেন যে সরকারই আসুক না কেন, যাতে করে ভারত বাংলাদেশের মানুষের প্রত্যাশা মতন সেই আস্থার জায়গাটা যাতে হৃদয় জাগরিত হয়। তো স্বাভাবিকভাবে এইটা মানে হতাশা হওয়ার কোনো কারণ নেই। দেখো 2024-এর 5ই আগস্টের পর 18 মাস অতিক্রান্ত হয়েছে, অন্তর্বর্তী সরকার, সে দেশে নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি। দিল্লির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এখনো পর্যন্ত যে সদর্থক পথ চলা, একসঙ্গে হেঁটে পথ চলা, সেটা কিন্তু একেবারে সদর্থক জায়গা থেকে আমরা পরিলক্ষিত হচ্ছে। এবং শুধু তাই নয়, কেন্দ্রের যে সরকার পরিচালনা করে ভারতবর্ষের যে মানুষ যাদেরকে ম্যান্ডেট দিয়েছে বিজেপি কেন্দ্রীয় স্তরে,
সেই রাজনৈতিক দলের সঙ্গেও কিন্তু বাংলাদেশের বর্তমান ম্যান্ডেট পাওয়া সরকার যে রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও কিন্তু রাজনৈতিক ভাবেও কিন্তু একটা সংযোগ রাখার চেষ্টা হচ্ছে। এবং শুধু তাই নয়, তুমি যে কথাটা বললে যে দীনেশ ত্রিবেদী যে সংসদে যে যথোপযুক্ত যুক্তি, যে বাকবিতণ্ডা, বাংলাদেশের অন্যতম বন্ধু বলা হয় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে যে বাকবিতণ্ডা হয়েছিল, আমার ধারণা ক্ষমতায় যারাই আসুক এই তিস্তা চুক্তির সমস্যার সমাধান, সমাধান কিন্তু একেবারেই সম্ভব। সেটা যদি বাস্তবিক পক্ষে বাংলাদেশের চাহিদা, নর্থ বেঙ্গলের সমস্যা এবং দিল্লির দুচোখ দিয়ে বিষয়টিকে দেখে নিয়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য যে স্বার্থ ত্যাগ করতে হবে সেটাকে রেখেও রাজ্যের মানুষ নদী সংস্কার করলেই সব সমস্যার সমাধান, এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশের মানুষের অবশ্যই পশ্চিমবঙ্গের অন্যান্য যে ভারতবর্ষের অন্যান্য যে রাজ্য আছে, করিডর, দুয়ার, বাংলাদেশের মানুষের ভারতে ঢোকার একটা দুয়ার হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই দুয়ার যদি খোলামেলা আত্মীয়তা, সম্পর্ক, ভাষাগত, সংস্কৃতি, আপ্যায়নটা থাকে, তাহলেই তো ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের আত্মিক সম্পর্কটা সুদৃঢ় হবে বলে এটা আমার বিশ্বাস। পরমাশিস, এই প্রসঙ্গে আপনার কথার রেশ টেনে একটা কথা বলা যায় যে বাংলা ভাষায় কথা বলা বা বাংলা ভাষায় কথা বলার অভিযোগ হোক, বিতর্ক হোক, যাই হোক না, আমরা বারবার দেখেছি, বেশ কয়েক মাস ধরে দেখছি যে ভিন রাজ্যে, অন্যান্য রাজ্যে, সে দিল্লি হতে পারে, গুজরাট হতে পারে, পাটনা হতে পারে, বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করে সে দেশে পাঠিয়ে দেওয়ার একাধিক নজির রয়েছে। এই বিতর্কটিও কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিভাবে বাংলা ভাষায় কথা বলা, মানে আমরা শুরুতেই বলছিলাম যে দুই রাজ্যে, দুই দেশের, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, দু দেশের মানুষের মুখের ভাষা এক, তারা বাংলা ভাষায় কথা বলে। এই বাংলা ভাষায় কথা বলার জন্যই কোট আনকোট অপরাধের জন্যই বহু মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর একাধিক জলজান্ত উদাহরণ রয়েছে। ঠিক একই রকম একটি প্রসঙ্গ, আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবারের নির্বাচনে রয়েছে, প্রতিবারই থাকে, এবারও রয়েছে, সেটা হচ্ছে মতুয়া ইস্যু। পশ্চিমবঙ্গের একটা মতুয়া সম্প্রদায়ের মানুষ একটা এলাকায় বাস করেন, মূলত একটা এলাকায় বাস করেন। আবার যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইলের মতন একাধিক এলাকায় এই মতুয়া সম্প্রদায়ের বাস। ওখানেই হরিচাঁদ ঠাকুরের মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। গোটা দেশে, গোটা ভারত বাংলাদেশ মিলিয়ে, দুদেশ মিলিয়ে প্রায় 4 থেকে 6 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ, যার একটা সিংহভাগ মানুষ পশ্চিমবঙ্গে থাকে। এবারের নির্বাচনে এই মতুয়া সম্প্রদায়ের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন মতুয়া সম্প্রদায়ের থেকে অন্যতম নেতা আজকে আমাদের কেন্দ্রের জাহাজ মন্ত্রী, একইভাবে তৃণমূলের রয়েছেন মতুয়া সম্প্রদায়ের একজন মমতা বালা ঠাকুর, তার মেয়ে এবারে নির্বাচন লড়ছেন। অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এই ভোট রাজনীতি একটা ভাগ করে দিয়েছে। আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছি মতুয়া ভোট ব্যাংককে সংহত করতে স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশের এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের কাছে পৌঁছানো, যাতে পশ্চিমবঙ্গের মতুয়া ভোট ব্যাংক সুরক্ষিত থাকে। অর্থাৎ এবছরের এই বিধানসভা নির্বাচন, এখানেও কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, মতুয়া সম্প্রদায়ের ভোট, মতুয়া পরিবারের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভারতে, যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে এই মতুয়া সম্প্রদায়ের ভবিষ্যৎ কি হতে পারে? তারা কি সম্পূর্ণভাবে আরো প্রভাব বিস্তার করবে রাজ্যে, নাকি আরো গুটিয়ে যেতে হবে? কি মনে হচ্ছে? এখানে প্রথমে একটা কথা বলি, বিষয়টা হচ্ছে, ধরো তুমি শীর্ষেন্দু চক্রবর্তী, আমার নাম পরমাশিস ঘোষ না, আমি পরমাশিস চক্রবর্তী। দুনিয়ার সবাই জানে আমরা দুই ভাই, কিন্তু তোমাকেও বারবার সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে আমার সঙ্গে পরমাশিসের সম্পর্ক ভালো, আমাকেও বলতে হচ্ছে আমার সঙ্গে শীর্ষেন্দুর সম্পর্ক ভালো। আমরা যদি দুই ভাই হই, এক মায়ের পেটের ভাই হই, তাহলে আমাদের কেন মাইক ফুটিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতে হবে যে আমাদের সঙ্গে সম্পর্ক ভালো? তার মানে কোনো একটা জায়গায় আমরা আস্থা রাখতে পারছি না, এটা মনে করতে হবে। নরেন্দ্র মোদীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে গিয়ে কেন মতুয়া সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে তুমি এটা তোমাদের শিকড়ের জায়গা, এখান থেকে তোমরা বার্তা দাও যে পশ্চিমবঙ্গে যে মতুয়া সম্প্রদায় রয়েছে তাদের নাগরিকত্ব থাকবে। আমি যখন 20 বছর এখানে থাকছি, 30 বছর থাকছি, এটা তো ঘটনা। দেশভাগে আজকে যারা অনুপ্রবেশের কথা বলছে, দেশভাগের পরে আমারও তো বাপ কাকা ঠাকুর দাদা, আমরাও তো উদ্বাস্তু,
তাহলে কোনটা আগে করা হতো? তাহলে আগে উদ্বাস্তুদেরকে আগে নাগরিকত্বটা দেওয়া উচিত ছিল। যখন এসআইআর চলছে তখন বনগাঁয়, ঠাকুরনগরে, আমাদের সোদপুরে পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার ক্যাম্প করা হচ্ছে। এটার মানেটা কি? এখন তো ভোটার তালিকা নিরীক্ষণের কাজ। কোনটা আগে, মুরগি আগে না ডিম আগে? এটা বাস্তবচিত জায়গাটা তো বুঝতে হবে। আজকে মতুয়া সম্প্রদায়ের লোকেরা 2026-এর 29 এপ্রিল ভোট দিতে পারবে কিনা এটা নিয়ে যদি তাদের মধ্যে যদি সংশয় ঘটে, তাহলে সংশয়টা কেন ঘটছে? আমরা সিঙ্গুরের টাটার ন্যানোর কারখানা কেন হয়নি? সরকার যখন জমি অ্যাকোয়ার করবে, সরকারকে সেই জমি কার, বাপ ঠাকুরদার না বর্তমানে যে উত্তরসূরি আছে তার নামে মিউটেশন হবে, তার নামে চেক যাচ্ছে বাপ ঠাকুরদার নামে, সেই চেক তো ফিরে যাবে। এটা তো বাস্তব। তুমি যদি এসআইআর হবে একদম বাঞ্ছনীয়, অবশ্যই মৃত মানুষের ভোটার তালিকার নাম থাকবে না, অবশ্যই আজকে যে এখানে নেই তার নাম থাকবে না। কিন্তু এই কাজটা করতে গিয়ে এখন তুমি নাগরিকত্বের প্রশ্ন তুলছো কেন? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে কে নাগরিকত্ব সেটা স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে, তোমার শুধু কাজ হচ্ছে ভোটার তালিকা দেখা। তাহলে এই সাইমেন্টেনিয়াস এই সময়টাতে নাগরিকত্বের ক্যাম্প কেন করা হচ্ছে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্যাম্প কেন করা হচ্ছে? মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোনটা ঠিক কোনটা বেঠিক মানুষ আঁকড়ে ধরছে। এই যে 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, আমার ধারণা, আমি এটা মনে করি, দায়িত্ব নিয়ে বলছি, আমি এটা মনে করি যদি একজনেরও নাম ডিলিট হয়ে যায়, আজকে যদি তুমি 2 ভাই, তুমি বড় ভাই আমি ছোট ভাই, তোমার নাম বাদ গেল, আমার মনে রাগ হবে না? সেই রাগটা কোথায় গিয়ে পড়বে? বাংলাদেশের মানুষের মনে যদি একটা ক্ষোভ তৈরি হয় যে পশ্চিমবঙ্গের কোনো মানুষকে গুজরাটে, উত্তরপ্রদেশে, বিহারে, ওড়িশায় বাংলা ভাষায় কথা বলছে বলে তাকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হচ্ছে, আজকের একটা মোবাইল ফোন থাকলে গোটা দুনিয়ায় সেই খবর ছড়িয়ে পড়ে। তা আজকে বাংলা ভাষায় যখন কেউ কথা বলে তাকে যদি বাংলাদেশি বলা হয়, তাকে মারধর করা হয়, তাকে অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে জানা যাচ্ছে সে পশ্চিমবঙ্গেরই মানুষ। সেটা যদি বাংলাদেশের মানুষের মনকে ক্ষুণ্ণ করে, বুকে হাত রেখে কি আমরা বলতে পারি যে আমরা খুশি থাকবো? এটা তো হতে পারে না। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের যদি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে একটা কোনো সফট কর্নার থেকে থাকে, সেটা বাম জমানায় ছিল পশ্চিমবঙ্গের প্রতি, তৃণমূল জমানাতেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা মনে করতে হবে, তারেক রহমানকে ভাই বলেছে। আবার নরেন্দ্র মোদীও কিন্তু যখন শপথ হয়েছে রাজনৈতিকভাবে কোনো লোককে পাঠায়নি, লোকসভায় যে মানুষটা সর্বসম্মত সকলের যে সমান দৃষ্টিতে দেখবে লোকসভা স্পিকারকে পাঠিয়েছে। এটা ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা সংস্কৃতি, আমরা রবীন্দ্রনাথ পড়ি, আমরা নজরুল পড়ি, আমরা শামসুর রহমান পড়ি, আমরা আল মামুদ পড়ি। বাংলাদেশের হাদি হত্যা মামলার পরে যে ঘটনা ঘটেছিল, যেখানে রবীন্দ্রনাথের চর্চা হয়, নজরুলের চর্চা হয়, হারমোনিয়াম ভাঙা হয়েছিল, আমরা প্রথম কলকাতা, আমাদের কণ্ঠস্বর মনে হয় খালি কণ্ঠস্বর প্রথম কলকাতার আওয়াজ পৌঁছে গেছিল ঢাকার মাঠে। আমরা বলেছি, কেন বলবো? আজকে কলকাতায় যদি কোনো বাংলা ভাষাভাষী মানুষ নজরুলের কবিতা বলতে গিয়ে বা রবীন্দ্রনাথের কবিতা বলতে গিয়ে আক্রান্ত হয়, সেখানে যদি ঢাকার রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি অবরোধ করে, সেটা কি অন্যায় হবে? এটাই তো সংস্কৃতি, এটাই তো বন্ধন। ইরানের ওপরে ঝামেলা করেছে, মার্কিন সেনেটর, আমাদের আমেরিকান সেন্টারের সামনে মানুষ অবরোধ করেনি, এর নাম গণতন্ত্র, এটা থাকতে হবে। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে যেখান থেকে মানুষের দুয়ার, বাংলাদেশের মানুষের যেখানে দুয়ার, সেই দুয়ারটা কতটা বদ্ধ থাকছে না উন্মুক্ত বাতাস বইছে, সেই জায়গাটা তো বাংলাদেশের মানুষ যদি দেখে, অবশ্যই সেটা তাদের দেখার অধিকার আছে। এবং শুধু তাই নয়, আমরা প্রথম কলকাতা আশ্বস্ত করছি, ক্ষমতায় যারাই আসুক না কেন, পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের আত্মীয়তা কখনো ক্ষুণ্ণ হতে আমরা দেব না। হয়নি, বামেদের জামানাতেও হয়নি, এই জামানাতেও হবে না। এবং এটাও ঘটনা, বিজেপির যারা এখানে ক্ষমতায় আছেন, কম বেশি বাংলা ভাষাভাষী মানুষ যারা নেতৃত্ব আছেন, শুভেন্দু অধিকারীর কথা বলবো, দিলীপ ঘোষের কথা বলবো, এরা অত্যন্ত রাজনৈতিকভাবে হয়তো বিজেপি করে, কিন্তু তারা অত্যন্ত, আমি অগ্নিমিত্রা পালের কথা বলবো, আমি অভিনেত্রী রূপা গাঙ্গুলির কথা বলবো, তারা অত্যন্ত সংস্কৃতিবান। আমি রুদ্রনীলের কথা বলবো, তারা বাংলা সংস্কৃতির মধ্য দিয়ে বড় হয়েছে। রুদ্রনীল একজন ভালো অভিনেতা, অগ্নিমিত্রা পাল একজন, লকেট চট্টোপাধ্যায় আছেন বাংলা সিনেমা জগতের, টলিউডের একজন অন্যতম অভিনেত্রী। কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের মানুষ
এতটা হীনতায় নগ্নতায় এখনো নেমে যায়নি। পশ্চিমবঙ্গে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষের সঙ্গে যেভাবে আবদ্ধ ছিল, বদ্ধ ছিল, আত্মীয়তার বন্ধনে ছিল, সেইভাবেই থাকবে। এবং এটা বিশ্বাস করতে হবে, ভারত সরকারকে এটা মানতে হবে যে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের সম্পর্কের নজির যদি আগামী দিনে আরো নতুন করে কিছু করতে হয়, পশ্চিমবঙ্গের করিডরকে বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই উন্মুক্ত, খোলা হাওয়া, আত্মীয়তার বন্ধনে, সংস্কৃতির বন্ধনে, ভাষার বন্ধনে আরো নিবিড় করতে হবে। এটা দায়িত্বের মধ্যে পড়বে ভারত সরকারের, এবং সেই দায়িত্ববোধ কিন্তু ভারত সরকার বাংলাদেশের সরকারের প্রতি, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি সেই দায়বদ্ধতা আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত কোনো কথা দিয়ে নয়, বাস্তবতায় কিন্তু সেই নজির হতে চলেছে। আর আমরাও জারি রাখছি, আমরাও নজর রাখছি পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে, নজর রাখছি পশ্চিমবঙ্গের নির্বাচনে কারা ক্ষমতায় আসবেন সেদিকে। প্রত্যাবর্তন না পরিবর্তন, যে কথাটা বারবার উঠে আসছে, প্রত্যাবর্তন না পরিবর্তন। বাংলাদেশের নির্বাচন, মাস দুয়েক আগের নির্বাচনের থেকে আমরা কিছুটা হয়তো শিক্ষা নিয়েছি। বিপুল পালাবদল, বিপুল গন্ডগোল, মানুষের প্রাণহানি, রক্তপাতের পরেও বাংলাদেশে নির্বাচন হয়েছিল সুষ্ঠু। একটি মৃত্যু, একটি প্রাণহানির ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের পরও অনেকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল বলছেন, নির্বাচন কমিশনও বলছে। আগামী 2-3 দিনের মধ্যে আরো একটি নির্বাচন, আরেকটি পর্ব, নির্বাচনের আরেকটি পর্ব রয়েছে আগামী বুধবার 29 তারিখ। তারপরে 4 মে ফল প্রকাশ। পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুন, একাধিক ইস্যু রয়েছে, তাতে তিস্তা হোক, তা সে মতুয়া সম্প্রদায় হোক, তা সে সীমান্ত সুরক্ষা হোক, তা সে অনুপ্রবেশ হোক, একাধিক ইস্যু। একই সঙ্গে পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশি মানুষদের জন্য ভিসা সংক্রান্ত ব্যবস্থাও রয়েছে। ভিসাটা কেন্দ্রীয় সরকারের বিষয় হলেও পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য এই ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে বা ধীরে চলো নীতি রয়েছে বলেই যারা বাংলাদেশ এবং ভারত বিষয়ে কাজ করেন বা ভারত বিষয়ে মন্তব্য রাখেন তারা মনে করছেন পশ্চিমবঙ্গের নির্বাচন মিটে গেলেই সম্ভবত এই ভিসা সংক্রান্ত সমস্যা, বিশেষ করে পর্যটন ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হতে পারে। আবার পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশের মানুষ আসেন চিকিৎসার জন্য, এই সংক্রান্ত সমস্যাও নির্বাচনের পরবর্তী সময় দ্রুত মিটে যাবে বলে আশা করা হচ্ছে। আর আমরা আশা করছি পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুন, দুই বাংলার সম্পর্ক যাতে আরো ভালো হয়, আরো মধুর হয়, আরো ভ্রাতৃত্বের হয়। তাহলে আজ এ পর্যন্তই। আমাদের আলোচনার সঙ্গে যে অংশের সঙ্গে আপনার সহমত বা যে অংশের সঙ্গে বিরুদ্ধ মত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, এবং একই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।